হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে সেই সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার খোঁজ নিয়েছেন, আমি ভিডিও দিচ্ছি না কেন কমেন্ট করেছেন, আমাকে মিস করেছেন। অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মন থেকে। সব সময় পরিবার নিয়ে ভালো থাকবেন। আজকে ভিডিওর শুরুর অংশটা হচ্ছে আমার ইউটিউবার আপুদের জন্য যারা কন্টেন্ট তৈরি করেন। সবার বাসায় কিন্তু একটা ভাঙ্গাচোরা ট্রাইপড থাকে বা ছোট্ট একটা ট্রাইপড থাকে, ভিডিও করতে গেলে বারবার মোবাইল সহ পড়তে থাকে। আমি কিন্তু বুদ্ধি দিয়ে সেটাকে কাজে লাগাবো আর সে অংশটাই আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু ভিডিও শুট থাকে যেগুলো কাজ থেকে নিলে ভালো লাগে, বড় স্ট্যান্ডগুলো দিয়ে করা যায় না। তো আমার বাসায় ছোট্ট একটা স্ট্যান্ড আছে। সেটা কি হয়, আমি যদি মোবাইল লাগাই বারবার শুধু পড়তে থাকে, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো এটাকে আমি আজকে কাজে লাগাবো। আমার বাসায় সিমেন্ট ছিল, সেগুলোকে আমি গুলিয়ে নিয়েছি। তারপর বাসায় থাকা পুরাতন 2টা বক্স নিলাম, তার মধ্যে সিমেন্ট ঢেলে দিয়ে এই যে দেখুন ট্রাইপডের যে ভাঙ্গা অংশটা আছে সেটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি। এটা আমি চামচের সাহায্যে একটু আটকে দিয়েছি যাতে সোজা হয়ে থাকে। এটাকে আমি সারা রাতের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। পরের দিন উঠে দেখি বা চমৎকার সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা কিন্তু একদম পারফেক্ট আছে। মোবাইল লাগালেও এখন পড়বে না। আমার বুদ্ধিটা কেমন কাজে লাগালাম বলেন তো? আপনাদের বাসায় যদি এরকম ভাঙ্গাচোরা ট্রাইপড থাকে সেগুলোকে কিন্তু এভাবে কাজে লাগাতে পারেন। এটাকে কাজে না লাগিয়ে নতুন একটা কিনতেও পারতাম, কিনলেও আবার আগের মতোই দশা হতো, মোবাইল লাগালেই পড়ে যেত। এখন মনে হয় না 5 কেজি ওজনের একটা মোবাইল লাগালেও পড়বে। মাঝে মধ্যে নিজের ব্রেনে যে বুদ্ধি আছে সেগুলো বের করে কাজে লাগাতে হয়। আচ্ছা যাই হোক, প্রায় 5-6 দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শুক্রবার স্পেশাল ব্লগ শেয়ার করব। আজকে আমার বাসায় মেহমান আসবে। মেহমান আসা উপলক্ষে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। মেহমান আসবে হচ্ছে আমার ছোট ননদ, ওর হাজবেন্ড আর ওর একটা বাচ্চা আছে। অনেকদিন ধরে বলছিলাম বাসায় আসার জন্য, বাচ্চাদের স্কুল খোলার জন্য আসতে পারেন না। তো শুক্রবার যেহেতু বন্ধের দিন, শুক্র শনি বন্ধ আছে, সেই উপলক্ষে আসা। রাতের বেলা আমাকে ফোন করে বলেছে যে পরের দিন আসবে, মানে শুক্রবার আসবে। তাই আমি রাতের বেলায় ঘরের অর্ধেক গুছগাছের কাজ শেষ করে রেখেছি, কারণ পরের দিন জানি ঘর গুছানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছু কুলিয়ে উঠতে পারবো না। আর দিন যেহেতু ছোট, আর সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমি প্রথমে রান্নাঘরে চলে এসেছি। আমার কাছে মনে হয় মেহমান আসার আগে রান্না বান্নার ঝামেলাটা শেষ হয়ে গেলে ভালো। ঘরের কাজগুলো আস্তে ধীরে গুছিয়ে করা যায়। নরমালি প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হয়, আর মেহমান আসলে কিন্তু সবকিছুর উপরে একটু বেশি চাপ থাকে। রান্না বান্না, ঘর গুছানো, ঘরটাকে মনের মতো করে গুছিয়ে নিতে হয়, রান্নাও অনেক পদের করতে হয়। একবার মনে মনে ভেবেছিলাম ভিডিও করব না, আবার ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভিডিওর এই মুহূর্তে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ করে নিচ্ছি, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ আপনার একটা কমেন্ট, আপনার সুন্দর মতামত আমাকে পরবর্তী আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আজকে মেহমানের জন্য রান্না করেছি জলপাইয়ের টক, চিংড়ির কুরমা, রোস্ট, গরুর মাংস আর পোলাও। আর এখন শশাগুলো কেটে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল একবারে রান্নাঘরের ঝামেলাগুলো শেষ করে ফেলি, যাতে দ্বিতীয়বার আর রান্নাঘরে না আসতে হয়। মেহমান আসলে শুধু খাবারগুলো বেড়ে দিব। আরো কিছু করার ইচ্ছে ছিল, একা মানুষ, এর চেয়ে বেশি করতে পারিনি। ওরা 2 দিন থাকবে, অন্য বেলায় করে খাওয়াবো, সেই জন্যই অনেক বেশি ব্যস্ত ছিলাম, আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। একটা সময় ছিল কোনো কিছুই রান্না করতে পারতাম না। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে, বিয়ের প্রায় 5-6 বছর পর রান্না শিখেছি। আলহামদুলিল্লাহ এখন আর কোনো রান্না বাকি নাই, সব কিছুই পারি। আমার জীবনের প্রথম পোলাও আর মুরগি রান্নার অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেদিন পোলাও রান্না করি, পোলাও রান্না তো একদমই জানতাম না, পোলাওর মধ্যে কতটুকু পানি দিতে হয় তাও জানতাম না। এত কম পরিমাণে পানি দিয়েছি, পোলাও রান্না হওয়ার পরে দেখি একদমই সিদ্ধ হয়নি। সেই কাঁচা চাউলের পোলাও কিন্তু খেয়েছি। আর যেদিন মুরগি রান্না করেছিলাম এত পরিমাণে পেঁয়াজ দিয়েছি, পাতিলের মধ্যে মাংসই দেখা যাচ্ছে না, ঘন একটা পেঁয়াজের ঝোল দেখা যাচ্ছে। আজও আমি সেই অভিজ্ঞতাটা ভুলতে পারি না।
আসলে মানুষ বয়সের সাথে সাথে অনেক কিছু শিখতে পারে। আমার নতুন গৃহিণী আপুরা কখনোই ধৈর্যহারা হবেন না। আমার মতো মেয়ে যদি সবকিছু সামলিয়ে এখন রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা পালা, সংসার সামলানো এবং এক হাতেই সবকিছু করি, আপনারাও পারবেন। একটু সময়ের অপেক্ষায় থাকবেন, দেখবেন সময়ের সাথে সাথে সবকিছুই শিখে যেতে পারবেন। যখন সংসারটা শুরু করেছিলাম বয়সটা তো তখন কম ছিল, বাচ্চারা যখন একটু জ্বালাতো বা সংসারের কাজগুলো করতে হতো, কোনো কিছু হলেই কান্না করে দিতাম। বয়সের সাথে সবকিছুর একটা ম্যাচুরিটি চলে আসে। কথা বলতে বলতে আমি শসা লেবু কেটে নিয়েছি, এখন প্লেটে সাজিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি শরবতও বানিয়ে রেখে দিয়েছি, শুধু মেহমান আসবে আমি তাদেরকে শরবত দিয়ে দিব। দিনটা অনেক ছোট, চেষ্টা করছি সময়ের আগে সবকিছু করে নেওয়ার। মেহমান আসলে যাতে কোনো কাজকর্ম না করতে হয়, তাদের সাথে সময় কাটাতে পারি। আমার রান্না শেষ স্টেপ হচ্ছে পোলাও। পোলাওটা হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে আবার উল্টিয়ে দিচ্ছি। পোলাওটা মাশাআল্লাহ এত সুন্দর ঝরঝরে হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আমি চাচ্ছি পোলাওর একটা রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করব। আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিও শুরুতেই রান্না বান্নার অংশটা রেখেছি, বাকি যে ঘর গোছানোর কাজগুলো আছে এখন আপনাদের সাথে একে একে শেয়ার করব। মেহমান আসুক না আসুক সব সময় আমি ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালোবাসি। আমার কাছে মনে হয় আমার বাসার মেহমান আমি নিজে। ঘরটা যখন সুন্দর করে গোছানো থাকবে আমি সেখানে আমার শান্তি খুঁজে নিব। আয়েশা আজকে মহা খুশি, কারণ তার ছোট ফুপ্পি আসবে। সকাল থেকে না হয়ে আমাকে শতবার জিজ্ঞেস করে ফেলেছে আমার ফুপ্পি আসছে না কেন। একবার বারান্দায় গিয়ে দাঁড়ায়, একবার জানালার পাশে দাঁড়ায়, নিচ থেকে দেখা যায় কিনা। ওকে আমি আগেই গোসল করে দিয়েছিলাম, এখন চুলগুলো বেঁধে দিয়েছি। আমরা যখন ছোট ছিলাম শুনতাম কোনো মেহমান আসবে, সারাদিন লাফাতে থাকতাম যে মেহমান আসবে, অনেক খুশি থাকতাম। এখন এগুলো নিজের ছেলে মেয়ের মধ্যে দেখি, অনেক বেশি ভালো লাগে। আয়েশা মনিকেও ভিডিওতে একটু দেখিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমার প্রিয় আপুরা মাঝে মধ্যেই কমেন্টস করেন, আপু তোমার ছেলে মেয়েদের ভিডিওতে না দেখালে ভিডিওটা সম্পূর্ণ হয় না, ভালো লাগে না, সেই জন্য আয়েশাকে দেখালাম। আর সে কিন্তু নতুন জামা পরেছে তার ফুপি আসবে বলে, আর পিঙ্ক কালার তো বরাবরই তার খুবই পছন্দের। গত ভিডিওতে অনেক আপুরে কমেন্টস করেছিলেন তাদের নামগুলো নেওয়ার জন্য, আজকে একটু ব্যস্ত ছিলাম, অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, সেই জন্য আপনাদের নামগুলো নিতে পারিনি। আর একটা কমেন্ট এসেছে, আপু জিজ্ঞেস করেছিলেন আপু তোমার বাচ্চারা কি ঝগড়া লাগে? আপু যেখানে বাচ্চারা আছে সেখানে ঝগড়া লাগবে না তা কি করে হয়? আমি মাঝে মধ্যে ঝগড়া থামাতে থামাতে ক্লান্ত হয়ে যায়। আমার যে ছোট্ট ছেলেটা আছে ও মাঝে মধ্যে এর সাথে লাগে ওর সাথে লাগে, ঝগড়া থামাতে থামাতে আমি ক্লান্ত হয়ে যাই। মেয়ে তো মাশাআল্লাহ শান্তশিষ্ট, ও ঝগড়া করে না, ওকে কেউ বিরক্ত করলে ও রাগ দেখায়। এই ড্রেসটা আমি গোসলের পর পরবো, এটা এখনো পরা হয়নি, আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম। আর এটা কিন্তু একদম স্টিচ, ঝামেলা নেই, সেলাই করার কোনো ঝামেলা নেই। সেলাই করার ঝামেলার জন্য এখনো অনেক 3 পিস আলমারির ভিতরে পড়ে আছে, কখন যে আমি টেইলারের কাছে নিব আর সেলাই করব আমি নিজেও জানি না। মাঝে মধ্যে পরার জন্য কাপড় খুঁজে পাই না, তাই সেলাই করা কাপড় আমার কাছে মনে হয় সবচেয়ে সুবিধা, কোনো ঝামেলাই থাকে না, শুধু আনো আর পরে ফেলো। অনেক বছর পর মনে হয় আমি কোনো পিঙ্ক কালার জামা পরবো। এটা ডেলিভারি চার্জ সহ দাম পড়েছিল 1060 টাকা। এখন চলুন ঘর গোছানোর অংশটুকু আপনাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে সরাসরি রান্নাঘরে চলে গিয়েছিলাম। রান্নাঘরে যাবতীয় যত কাজ আছে রান্না বান্না সহ সবকিছু শেষ করে এখন বাকি যে ঘর গোছানোর অংশটা আছে সেটা আমি সেরে নেব। মাছকে খাবার দিতে সকালবেলা ভুলে গিয়েছিলাম কাজের চাপে, মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো বাচ্চাদের নিয়ে নিচে বসেই খাবার খাই, আজকে যেহেতু মেহমান আসতেছে অবশ্যই খাবারটা ডাইনিং টেবিলে দিব। যে পরিমাণ ধুলাবালু আসে প্রতিদিন এগুলো পরিষ্কার করি, তারপরও এত ভালো যে কোথা থেকে আসে। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত ধুলাবালু ফার্নিচারের উপরে পড়ে, একদিন না মুছলেই দেখা যায় ফার্নিচার একদম ভালোই সাদা হয়ে থাকে। এখন শুধু ডাইনিং রুম, ড্রয়িং রুম আর আমার যে বেডরুমটা আছে সেটাই গুছাবো। রাতের বেলা আমি 3টা বেডরুম গুছিয়ে রেখেছি, সবগুলো বিছানার চাদর চেঞ্জ করেছি, সাথে যে রুমের ফার্নিচার গুলো আছে, বাচ্চাদের টেবিল থেকে ধরে বই খাতা, ওদের যেহেতু পরীক্ষা চলছিল বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো বাদ দেওয়া দরকার সব বাদ দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, মেহমান ফোন দিয়েছি, ওরা রাস্তায় আছে, ভাবছিলাম ওরা আসার আগে কাজগুলো শেষ করতে পারবো কিনা। আমি এদিকে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। ঘুম থেকে ওঠার পর যে অবস্থায় ছিলাম সে অবস্থায় রান্নাঘরে ঢুকেছি, মেহমান আসলে তো আর এই অবস্থায় থাকা যাবে না। এরই ফাঁকে আমি কাজগুলো করে তারপর গোসল করে নামাজ পড়বো। ছোট দিনে গুছিয়ে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এমনিতেই সময় কুলিয়ে ওঠা যায় না, আর যখন মেহমান আসে তখন কিন্তু কাজের প্রেশার
প্রেশারটাও বেশি থাকে। মেহমান আসুক বা না আসুক, ছোট দিন অবশ্যই কাজ সকাল থেকে শুরু করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, 10টা-11টার ভিতরে ঘরের কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আর রান্না করতে 1 ঘন্টা সময় লাগে। সারাদিন লাগাতার কাজ করতে থাকলে শরীরও ক্লান্ত হয়ে যায়। নিজের শরীরেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। আপনি যখন সারাদিন কাজ করবেন, বিকেলের সময়টা অবশ্যই নিজের জন্য রাখবেন, নিজেকে যাতে বিশ্রাম দিতে পারেন। আজকে দেখুন না, আমি সকালবেলা উঠেছি, কতগুলো রান্না বান্না করেছি, সেই সাথে ঘরের কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। আর আপনি কি করবেন না করবেন অবশ্যই আগে থেকে প্ল্যান করে রাখবেন। যেমন আমার মেহমান আসবে, আমি যখনই শুনেছি আমার মেহমান আসবে, তখন আমি অর্ধেক কাজ রাতের বেলা শেষ করে রেখেছি। এখন বাকি অর্ধেক শেষ করে নিচ্ছি। আমি যদি এখন রান্নার পাশাপাশি পুরো ঘর গোছানোর চাপটা নিতাম, আমি কিন্তু শেষ করতে পারতাম না। যেমন সময় বেশি নিত, মেহমানও চলে আসতো, একটা হজবরল লেগে যেত। রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখাতে আমি এখন রান্নাটা শেষ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো সুন্দর করে করে নিতে পেরেছি। একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন, সোফার মধ্যে যে চাদরটা বিছিয়েছি এটা আমি কোথা থেকে নিয়েছি। এগুলো হচ্ছে আপু ছোট ছোট দোকানের মধ্যে, যেমন এক্সপোর্টের চাদর বা বালিশের কভার বা বিভিন্ন জাতের প্রোডাক্ট বিক্রি করে, সেই দোকান থেকে আমি নিয়েছি। ছোট বাচ্চার ঘর, বাচ্চারা ময়লা করবে, সোফাগুলো অলরেডি ময়লা করে ফেলেছে, আর বাকিটা যাতে খারাপ না করে এই জন্য চাদরগুলো বিছিয়ে রাখি। প্রতিদিন এত এত কাজ করি, সংসারের কাজ মনে হয় শেষই হয় না। আবার পরের দিন সেম একই কাজ করি, মাঝে মধ্যে মনে হয় যে উড়াল দিয়ে কোথাও চলে যাই। ইচ্ছে করে পাখির মতো 2টা ডানা মেলে ওই আকাশে উড়ে আসি, যদি সম্ভব হতো তাই করতাম। ড্রয়িং রুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, সাথে ফার্নিচার গুলো পরিষ্কার করে দিলাম। এখন আমি আমার বেডরুমে চলে যাব। সাথে আজকে বাথরুম দুটাও ক্লিন করাচ্ছি, খালা বাথরুম ক্লিন করছে, তারপর রুমগুলো মুছে ফেলবে। মেহমান আসা মানে ঘরের যত নতুন নতুন জিনিস আছে সেগুলো দিয়ে ঘর সাজানো। আজকে আমার বেডরুমটাকে আমার পছন্দের একটা বিছানার চাদর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওতে যে কমেন্টগুলো বেশি আসে, আমার আপুরা আমার বিছানার চাদরগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন। জিজ্ঞেস করেন, আপু তুমি এই বিছানার চাদরগুলো কোত্থেকে পাও, এত সুন্দর সুন্দর চাদর? আসলে আপুরা কিছু অনলাইন থেকে কিনি, কিছু মার্কেট থেকে কিনি, আবার কিছু ব্যানগাড়ি থেকে কিনি। চাদরের প্রতি আমি সব সময় দুর্বল। যখন সুন্দর চাদর দেখি, না কিনতে পারলে আমার একটু শান্তি লাগে না। একটা সুন্দর বিছানার চাদর রুমটাকে সুন্দর ফুটিয়ে তুলতে পারে, আর এই বিছানার চাদরটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই বেডশিটের যে বালিশের কাভারগুলো আছে অনেক বড়। আমি আবার দেশি যে বালিশগুলো, তুলার বালিশ, সেগুলোই ব্যবহার করি। আমার হাজবেন্ড আবার ফোমের বালিশ ছাড়া ঘুমায় না, সেই বালিশগুলো একটু বড় হয়, আমি তুলে রেখে দিয়েছি। গুছিয়ে কাজ করাটা আমার নেশার মতো কাজ করে। গুছিয়ে কাজ না করতে পারলে আমার একটু শান্তি লাগে না, মনে হয় যে সংসারের কাজ আগে শেষ করব, তারপর আমি নিজেকে সময় দিব। কাজ শেষ করে যদি আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে বলেন, আমি বসে থাকতে পারবো। কাজ ফেলে রেখে আমি কখনোই বসে থাকতে পারি না। বিয়ের পর থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা গোছানো সংসার হবে, যেটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, যে সংসারে আমার দায়িত্বে চলবে, আমার হুকুমে চলবে, আমি কারো হুকুম মানব না, আমি আমার মতো করে চলতে পারবো। সেই 15-16 বছরের একটা স্বপ্ন একটু একটু করে বাস্তবে রূপ নিয়েছে। আমার মতো যে যে আপুদের মনেও একটা সুন্দর সংসারের আশা আছে, স্বপ্ন আছে, আল্লাহ যাতে সবার স্বপ্নগুলো পূরণ করে দেয়। মনকে সবসময় বড় রাখার চেষ্টা করবেন, উদার রাখার চেষ্টা করবেন। আল্লাহ কখনোই আপনাকে কোনো জায়গায় ঠেকাবে না। আর যেখানে নিরাশ হয়ে যাবেন, ধৈর্যহারা হয়ে যাবেন, অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবেন, কারণ আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করতে পারে। আমি যেখানে ধৈর্যহারা হয়ে গেছি, আল্লাহর কাছে সবকিছু ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে একটু শান্তি দাও, আমার মনে শান্তি করে দিও, আমি যাতে সেই জোরটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে সব জায়গায় সবখানে সাহায্য করেছেন। আল্লাহ মাঝে মধ্যে দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। আপনি আল্লাহর উপরে কতটুক আস্থা রেখেছেন। আল্লাহ দিতেও সময় লাগে না, আবার নিতেও সময় লাগে না। আমি নামাজে আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো অনেক অনেক বেশি দিয়েছো। ফুল রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, অনেক ধুলাবালু জমে গেছে। এতগুলো কাজ করেছি, এই জায়গাগুলো যদি মুছে না দিই তাহলে কিন্তু আর সুন্দর লাগবে না। একটা মাকড়সার মতো ময়লা মনে হয় আটকা পড়ে আছে, তো ব্রাশটার সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে দিতেছি। আর ব্রাশটা এত বেশি উপকারী, ময়লা এত সুন্দর পরিষ্কার হয়, অবাক করার মতো। আরে ফেলে গেলে এই ব্রাশটা পেয়ে যাবেন, আর এটার দাম মনে হয় সম্ভবত 185 টাকা।
ফার্নিচারের যে চিপা চাপার ময়লাগুলো থাকে এই ব্রাশের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায়। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল এই যে ছোট্ট টেবিলটা এটা আমি কত দিয়ে নিয়েছি। আসলে আপু আমি দুইটা ফার্নিচার একসাথে নিয়েছিলাম, ফুলের স্ট্যান্ডটা আর এই টেবিলটা। তো এটার দাম পড়েছিল 5,000 টাকা। আমি যখন ওনাদের সিঙ্গেল দাম জিজ্ঞেস করেছিলাম ওনারা 2100 টাকা বলেছিল। দাম দর করলে হয়তো বা কিছুটা ওনারা কমে রাখতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও বানাতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয়। 17 মিনিটের ভিডিওতে না হলেও আমার 1 ঘন্টা সময় লেগেছে ভয়েস দিতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে 1000 লাইক অন্তত পক্ষে করে দিবেন। ঘর গোছাতে গোছাতে মেহমান চলে এসেছিল, আমি গোসল করে নামাজ পড়ে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে মেহমান আসার পর ক্যামেরা অন করে যে একটু ভিডিও করব এই জিনিসটা আমার কেমন জানে আনইজি লাগে, সেই জন্য কোনো অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খাবার টেবিলের কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকের জন্য এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।